পুরো রুমে এই রাত 2টার সময়ও আলো জ্বলছে। আমি শাওনের বিছানায় বিরক্তির সাথে বসে আছি। শুধুমাত্র বলেছিলাম আমি আপনার সাথে ঘুমাবো। উনি মনে করেছেন আমরা একসাথে ঘুমাবো, তাই বলে দিলেন ইম্পসিবল। আমি যেন বসে আছি ওনার সাথে ঘুমানোর জন্য। আপাতত ভয়ের মাতো তাড়িয়ে দেওয়ার জন্যই পুরো রুম আলো জ্বালিয়ে আমাকে বিছানায় বসিয়ে দিয়ে বেলকনিতে চলে গেছে। আমি এত তীব্র আলোতে ঘুমাতে পারি না, কি অসহ্য। আমার ওই সোফায় ঠিক ছিল, যদি ওই ছোট ল্যাম্পটা যেটা পেন্ডিংয়ের ওপর জ্বলতে থাকে ফিউজ না হতো। যাক, বিছানায় পাওয়া গেছে এই সুবাদে, এটাই ভালো। পায়ের কাছে চাদরটা টেনে নিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে শুয়ে পড়লাম। অনেক দিন পর শান্তিতে ঘুম দিলাম। অনেক দেরি করে উঠলাম ঘুম থেকে। চাদর সরিয়ে উঠে বসে হাত দুটো মেলে আড়মোড়া ভাঙলাম। তারপর সোফায় তাকিয়ে দেখলাম শাওন ল্যাপটপ টেপাতে টেপাতে সাথে মনে হয় চাও কফি খাচ্ছে, কারণ পাশে একটা মন রাগা। আমি ঘড়ির দিকে তাকালাম, ব্যাপার কি, আজ 9টা বেশি বাজে, উনি এখনও যাননি কেন? প্রশ্নসূচন দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি ঠিক তখনই আমার দিকে তাকালো। আমি সাথে সাথে একটু অন্যদিকে তাকালাম। শাওন ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো আর আমার দিকে আসতে লাগলো। টের পেয়েও আমি তাকালাম না। উনি এসে একটানে আমাকে বিছানা থেকে নামিয়ে দিলেন। আমি চমকে উঠে বললাম, কি করছেন আপনি? গেট আউট বলে গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি মুখটা একটু ব্যঙ্গ করে বললাম, হ্যাঁ, এটা বাদে আর কী বা বলবেন? তারপর বিড়বিড় করে বললাম, সারাদিন গেট আউট করতেই থাকে। শাওন রেগে আমার দিকে এক পা এগিয়ে আসছেই আমি পা পিছিয়ে গিয়ে ওনার চোখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, যাচ্ছি। এভাবে তাকানোর কি আছে? হঠাৎ মাথায় এলো যা পড়ে আছি সেটাই হাতার কথা। সাথে সাথে 2 হাত 2 কাঁধে রেখে অপ্রস্তুত হয়ে ওনার দিকে তাকালাম। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর আমাকে পাশ কাটিয়ে রুমের বাহিরে চলে গেলেন। আমি জলদি করে লাগেজ খুললাম। এই ছাতা ড্রেস আর পরে থাকা যাচ্ছে না। আজও নাস্তায় রুটি আর সবজি খেতে বসলাম। এমনি অনেক দেরি হয়েছে। শাওন সোফায় বসে সে কি যেন আঁকছে একটা ফাইলে, মনে হয় নতুন বাসার ডিজাইন। কিন্তু আজ অফিসে যাবে না কোনো। উনি আছে বলে আমি শান্তিতে নড়াচড়াও করতে পারছি না। ভাবতে ভাবতে মাথায় এলো আজ শুক্রবার। ওহ, তার মানে এই গরিলাটা প্রতি শুক্রবার বাসায় থাকবে? কি বিরক্তিকর বিষয়। আজ মনে হয় ডাইনিংটাতেই বসে থাকতে হবে। ডাইনিংয়ে বসে আজ ওনার কাহিনী দেখতে লাগলাম। আজ উনি পুরো ঘর গোছানো, ধোয়া মোছা, নিজের জামা কাপড় লন্ড সব কাজ করলেন। তারপর এখন শুধু রান্না করাই বাকি। আমি ডাইনিং থেকে উঠে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালাম। উনি আমাকে দেখেও না দেখার মতো ভান করে ছুরি দিয়ে পেঁয়াজ কুচি কুচি করতে লাগলেন। তাই আমিও একটু বিব্রত মুখ করে বললাম, আপনি চাইলে আমি রান্না করে দিতে পারি। শাওন কোনো কথাই বলল না, আমার দিকে তাকালোও না। আমি ওনাকে পাত্তা না দিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম যে উনি আজ রান্নাটা কি করবেন। মাছ আছে, এদিকে কুমড়ো আছে আর ডাল। আমি ফট করে ডালের বাটিটা নিয়ে শাওনের উল্টো পাশে থাকা ট্যাপে ধুতে ব্যস্ত হয়ে গেলাম। উনি এসে খপ করে আমার হাত ধরল আর বললেন, গেট আউট। আমি হাত টেনে ছাড়িয়ে নিয়ে কপাল কুঁচকে বললাম, সারাদিন এত গেট আউট করেন কিসের জন্য? হ্যাঁ? কারণ শাওনকে থামিয়ে দিয়ে আমি বলে উঠলাম, এটা আমার বাসা। এটাই বলবেন তো? জানি এটাই আপনার বাসা। তো পিসামণি বলেছে এখন থেকে এটা আমারও বাসা। শাওন চোখ পাকিয়ে বলল, আর একটা এক্সট্রা কথা বললে ছুরি বাইরে ফেলে দিয়ে আসবো। আমি রেগে হাতে 5 আঙ্গুল নাচিয়ে বলে উঠলাম, এত সস্তা না। শাওন রেগে এক পা এগোতে আমি পিছিয়ে যেতে নজর গিয়ে পড়ল গ্যাসের উপরে ফ্রাই প্যানে। তেল অনেক বেশি গরম হয়ে গেছে। শাওনও তাকালো, তারপর সরে গিয়ে চুলার কাছে আসলো। আমি ওনার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলাম, আপনি কি সারা বছরই এমন গোমরামুখ? শাওন একবার রেগে আমার দিকে তাকিয়ে সবগুলো মাছ একসাথে ফ্রাই প্যানে ঢেলে দিল আর সাথে সাথে গরম তেল ছিটকে আমার ডান হাতের উপরিভাগে এসে পড়ল। আমি ব্যথায় আহ বলে চোখ মুখ কুঁচকে ওনার দিকে তাকালাম।
শাওন রেগে বলল, বলছিলাম না এখান থেকে যেতে। তারপরও আমার হাত টেনে নিয়ে ট্যাপের পানি নিচে ধরলো আর রেগে বলল, শখ মিটলো এখন থেকে যাও। আমিও রেগে বলে উঠলাম, আর শখ না মিটলো। শাওন রেগে আমার হাতটা চেপে ধরলো। একে তো হাতটা জ্বলছে দিয়েছে, তার উপর আবার হাতটা ভেঙেও ফেলতে চাচ্ছেন। কোথায় মানুষ ভুল করলে সরি বলে, আর এখানে দেখো। শাওন এক ঝটকায় আমাকে ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দিল। সেজন্য আমি খানিকটা পিছিয়ে এলাম। রেগে ফুলে আশেপাশে তাকাতেই ময়দার ডিব্বা দেখলাম। সাথে সাথে এক বাটি ময়দা নিয়ে ওনার দিকে মেরে দিলাম। ওনার গলা থেকে শুরু করে ময়দা পুরো শার্ট পর্যন্ত লেগে গেছে। উনি রেগে এক হাত মুষ্টিবদ্ধ করে আমার দিকে এগিয়ে আসলেন। তারপর ওই এক ডিব্বা ময়দা পুরো আমার মাথার উল্টো করে ঢেলে দিলেন। আমি ওনার এই কাণ্ডে পুরো হাহা হয়ে গেলাম। প্রচণ্ড রাগে গা জ্বলে যাচ্ছে আমার। উনি আমার কাছ থেকে সরে নিজের শার্ট ছাড়তে ছাড়তে ট্যাপের কাছে গেলেন। আমি রেগে এসে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, কি করছেন এটা আপনি? যেমন কুকুর তেমন মুকুর। উনি শার্ট ঝাড়তে ঝাড়তে বললেন, কি আমি কুকুর? তো আর কি, কখন থেকে পিছিয়ে পড়ে আসো? শাওন কপাল কুঁচকে বলল। আমি খেপে হাত মুট করে গ্যাসের চুলায় পাশ তাকাতে একটা জগ দেখতে পেলাম। সেটার অর্ধেক পানি ভরা ছিল। জগটা হাতে নিয়ে সেটার ঢকনা খুলে ওনার মুখে পানিগুলা মারলাম। উনি চোখ বন্ধ করে বা হাত দিয়ে নিজের নাক মুখে পানিগুলো সরালেন। আমি জগটা রেখে চুল ঝাড়তে ঝাড়তে আর মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে আসছিলাম। পেছন থেকে উনি আমার হাত খপ করে ধরে টানতে টানতে আমি রুমে নিয়ে যেতে লাগলো। আমি বলতে লাগলাম, কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার, লাগছে আমার। বলতে বলতে উনি আমাকে বাথরুমের মধ্যে এনে শাওনের নিচে জোর করে দাঁড় করিয়ে শাওন ছেড়ে দিলেন। আমি সরে আসতে চাওয়ার সাথে সাথে আমাকে আবার টেনে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিলেন। কি করছেন আপনি? ছাড়ুন আমার হাত। ভিজে বিড়ালের মতো অবস্থা হওয়ায় অবধি আমাকে সরতেই দিলেন না। 3 মিনিট ওভাবে রেখে আমার হাত ছেড়ে দিলেন। তারপর উনি বের হবার জন্য আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার মুহূর্তে আমি ওনার শার্টের কলার ধরে টেনে আমার সাথে দাঁড় করিয়ে দিলাম। কারণ কিভাবে ওনাকে এত সহজে ছেড়ে দেব আমি? আমাকে ডবল গোসল না হয় করতেই হতো, কিন্তু ওনাকেও করিয়েই ছাড়ব। উনি ভ্রু কুঁচকে আমার হাতের দিকে তাকালেন। আমি মুখে চাপা রাগ এনে আরও শক্ত করে কলারটা ধরলাম আর মনে মনে বললাম, আমিও গুনে গুনে 3 মিনিটের আগে ছাড়ব না। আমার এই কাজের জন্য ওনার চোখ মুখে রাগ চেপে উঠল। তাতে কি, আমি ভয় পাই না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসতে আমি চোখ বড়সড় করে তাকালাম ওনার দিকে। তোমার আমার সাথে গোসল করার খুব শখ না? আসো, পূরণ করে দিচ্ছি আমি। এই কথা শুনে আমি সাথে সাথে ওনার কলার ছেড়ে পিছিয়ে গেলাম। উনি ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আমিও নিজের দিকে তাকালাম আর সাথে সাথে বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেলাম। শাড়ির মধ্যে দিয়ে সব বোঝা যাচ্ছে, কারণ শাড়ি পুরো গায়ে লিপটে আছে। যেমন শাশুড়ি তেমন শাড়ি। আমি কি করব বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। শাওন শাওয়ারটা বন্ধ করে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। কি একটা পরিস্থিতি, কই যাব এখন আমি? শাওন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে পিছাতে পিছাতে বললাম, আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে। আমি কিন্তু কথা শেষ হবার আগেই দেওয়ালে পিঠ ঢেকে গেল। শাওন স্বাভাবিকভাবেই আমার কাছে এসে আমার পাশে ঝুলে থাকা তোয়ালেটা নিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। শাওন তোয়ালেটা নিয়ে আমার মাথার উপর দিয়ে দিল। তোমার জন্য আমার সব কিছুতেই দেরি হবে আজ, জলদি করবা। বিরক্তির সাথে কথাগুলো বলে শাওন চলে গেল। আমি তোয়ালেটা মাথা থেকে নামালাম আর একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এখন সমস্যা হলো, আমি পারবো কি? বাইরের লাগোজ থেকে কাপড়টা আনতে হবে তো। তাই বাথরুমের দরজা হালকা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখে নিলাম উনি মনে হয় বেলকুনিতে। আমি বের হয়ে আসার সাথে সাথে শাওন বলে উঠল, এখনও কি করছো তুমি? শাওন বেলকুনির দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি হালকা ঘাড় ঘুরিয়ে বললাম, জামা কাপড় নিতে। শাওন বিরক্তির সাথে বেলকুনির ভিতরে চলে গেল। আমি জলদি করতে চেয়েও অনেক দেরি করে ফেলতাম। হবার আগে উনি দরজা টোকা দিয়ে বিরক্তির সাথে বললেন, তোমার জন্য কত সময় এভাবে থাকবো আমি? আমি ভিতর থেকে বললাম, হয়ে গেছে।
তারপর বের হতে যাবার আগেই মুহূর্তে মনে হলো ওনাকে একটু জব্দ করলে কেমন হয়। চিন্তা করেই একটা নিঃশব্দ ভেলেনি হাসি দিলাম। আমাকে বিনা কারণে এত জ্বালাতন করা। আমি বাথরুমের মধ্যে ইচ্ছা করে দাঁড়িয়ে রইলাম। শাওন আবার নখ দিল। আমি ভনিতা করে বললাম, আর একটুখানি সময় লাগবে। উনি যে প্রচণ্ড বিরক্ত হচ্ছেন বুঝতেই পারছি। শুধু যদি মুখখানা দেখতে পেতাম, কারণ আজ অনেক মেজাজ দেখিয়েছে আমার ওপর। আমিও কম যাই না। তুমি ইচ্ছে করে এগুলা করছো, রাইট? ওনার এই কথা শুনে আমি মনে মনে বললাম, বটে, আপনার বুদ্ধি আছে বটে। আমি মুখ চেপে হাসতে লাগলাম। শাওন তাও হয়তো শব্দ পেল, রেগে জ্বলে বলে উঠল, আমি কিছুই বললাম না। অনেক শান্তি লাগছে। শাওনের রাগ ওদিকে বাড়ছে। ও রাগে কটমট করে বলল, তোমার সাথে সত্যিই ভালোভাবে কিছুই করা সম্ভব না। আমি চিন্তায় পড়ে গেলাম। কি করবেন উনি? দরজায় কান পেতে বুঝতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তাই অল্প করে দরজা খুলে বের হয়ে এসে আমার চোখ কপালে উঠে গেল আর মুখ হা হয়ে গেল। উনি এক জগ পানি আমার লাগেজে খুলে ঢেলে দিয়েছে। আমি রেগে হাত মুঠ করে ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনি কি করছেন এটা? এখনও তো কিছুই করিনি বলে শাওন আমাকে আবার বাথরুমে টেনে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। এতে আমার মেজাজ আরও বিগড়ে গেল। আমি এক ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে দিয়ে বললাম, আপনার মাথা ঠিক আছে? কি করছেন এটা? এখন আমি কি পরব? দ্যাটস নন অফ মাই বিজনেস বলে আমাকে টেনে নিয়ে একদম বাসা থেকে বের করে দিলেন। এই পরিস্থিতিতে আমার কেমন লাগা উচিত নিজেও জানি না। খুব অসহ্য আর বিরক্তি লাগছে। তাই আমি ছাদের দিকে রওনা হলাম। ছাদে অনেক রোদ। চিন্তা করলাম এখানেই বসে থেকে গা শুকিয়ে নেব, কিন্তু অনেক অতিরিক্ত রোদ। যদিও করার কিছুই নেই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আমি দু হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছি। এখন অনেক খারাপ লাগছে। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? সন্ধ্যার দিকে আকাশে মেঘ করলো। বুঝলাম আজ বৃষ্টি হবে, কিন্তু জেদ হচ্ছে প্রচুর। একদমই যাব না আমি। ঘন্টা খানেক পর সত্যি অনেক জোরে বৃষ্টি শুরু হলো। ভিজতে আমার ভালো লাগে, কিন্তু আজ অনেক ঠান্ডা লাগছে। কড়া রোদে ওভাবে বসে থাকা ঠিক হয়নি। এখনও এভাবে ভেজা ঠিক হচ্ছে না। তাও নড়তেও ইচ্ছে করছে না। শাওন সন্ধ্যা থেকে ল্যাপটপ নিজের কাজ নিয়েই ব্যস্ত। বৃষ্টি শুরুর খানিক পরে ওর খেয়াল হলো আমি বাহিরে। ল্যাপটপ বন্ধ করে গিয়ে দরজা খুলল, কিন্তু সেখানে আমি নেই বলে শাওন বের হয়ে নিচে গেল। রিসেপশনে জিজ্ঞাসা করে কিছু জানা গেল না। তাই বৃষ্টির মধ্যে বের হয়ে দারোয়ানের কাছে গেল শাওন। দারোয়ান একটা বড় ছাতার মতো জিনিসের নিচে দাঁড়িয়েছিল। শাওন ভিজতে ভিজতে দারোয়ানকে জিজ্ঞেস করলো, একটা মেয়েকে দেখছেন? শাড়ি পরা, পিঙ্ক। দারোয়ান বৃষ্টির প্রবল শব্দের কারণে জোরে জোরে বলতে লাগলো, না স্যার, আমি তো দুপুর থেকেই গেটে আছি। এমন কেউ তো যায়নি। আপনি এভাবে ভিজলে তো অসুখ চলে আসবে। শাওন দারোয়ানের কথা পাত্তা না দিয়ে বলল, আর ইউ সো? হ্যাঁ স্যার। শাওন এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলো কি করব। তারপরে ছাদের কথা মাথায় এলো। সাথে সাথে ছাদে এলো। ছাদে ঢুকে সামনের দিকে তাকিয়ে তারপর বাম দিকে মুখ ফেরাতেই আমাকে দেখতে পেল। আমি হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছি। শাওন আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি মাথা তুলে ওনার দিকে তাকালাম। আমার সারা গা কাঁপছে। শাওন ভ্রু কুচকে বলতে লাগলো, তুমি কি স্টুপিড এখানে বসে আছো? আমি কোনো উত্তর দিলাম না। প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর আসবে হয়তো। রুমে চলো, শাওন বলল। আমি ওনার দিকে তাকিয়ে থাকতেও পারছি না। আমি ওনার হাত ঠেলে আমার কাঁধ থেকে সরিয়ে দিলাম। উনি কপাল কুঁচকে আমার দিকে তাকালেন। উনি নিজেও রীতিমতো অনেক ভিজে গেছেন, উচিত ভেজা। উনি আমার সাথে আজ যা করেছেন তার জন্য আমি কোনোদিনও ওনাকে ক্ষমা করব না, আর আমিও যাব না ওনার সাথে। উনি আমার দিকে আবার হাত বাড়াতে আমি সরে বসলাম। তাই উনি রেগে বললেন, আর বলে জোর করে আমাকে কোলে তুলে নিলেন। ওনার রুমে নিয়ে এসে আমাকে সোফার সামনে টি টেবিলে বসালেন। তারপর নিচু হয়ে আমার গলায় হাত দিলেন। পুরো গা ঠান্ডা হয়ে গেছে। শাওন উদ্বিগ্ন হয়ে বলল, কত সময় ছিল ওইভাবে তুমি? গা বরফ হয়ে গেছে। সব এক্ষুনি চেঞ্জ করতে হবে। সব খোলো।
আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। মাথা ঝিল মেরে যাচ্ছে। যখন চোখ খুললাম তখন সকাল, অনেকটা রোদ উঠেছে। গায়ে একটা মোটা কম্বল আমার, তাও এখনও ঠান্ডা লাগছে, হয়তো অল্প জ্বর আছে। বেলকুনি দিয়ে রোদ এসে রুমের ভেতরে পড়েছে। আমি সেখান থেকে দৃষ্টি সরিয়ে একটু পাশে তাকালাম। আমার শাড়ি ব্লাউজ সহ সব কিছু ওখানে পড়ে আছে, আর তার একটু পাশে শাওনের ব্লু শার্টটাও নিচে পড়ে আছে। আমি চোখ বড়সড় করে চিন্তা করলাম, তাহলে আমি এখন কি পরে আছি? সাথে সাথে কম্বলের নিচে ডুব দিতেই দেখলাম আমি শুধু একটা সাদা শার্ট পরে আছি। এটা অবশ্যই শাওনের, কিন্তু আমি এটা কখন পরলাম? ফট করে গায়ে কম্বলটা টেনে নিয়ে উঠে বসলাম। উনি কাল রাতে আমার শাড়ি না? তখনই দরজায় টোকা পড়ল। আমার কানে যেন কিছুই যাচ্ছে না। স্বস্তের মধ্যে বসে রইলাম। শাওনের দরজা খুলে ঢুকলো। চলবে?